আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ট্রান্সফরমারের কিছু বেসিক সম্পর্কে পড়েছিলাম। তো ট্রান্সফরমারের যে টপিকগুলো আমাদের এই সেমিস্টারে কভার করা হবে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, ট্রান্সফরমার কনস্ট্রাকশন, টাইপস অফ ট্রান্সফরমার, ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়েশন অফ ট্রান্সফরমার, আরেকটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার রেশিও। তো ফার্স্ট অফ অল আমাদের লাস্ট ক্লাসগুলোর যেই কনসেপ্টগুলো ছিল এগুলো কি সবাই একটু বাসায় দেখেছেন? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেগুলো ছিল বা ম্যাগনেটোমোটিভ ফোর্স বাসায় পড়ালেখা করা হয়েছে একটু? আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা ইকুয়েশন নিয়েও আলোচনা করেছিলাম যে ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু এ। এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা অ্যাপ্লাই করে ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব বলেছিলাম, মনে আছে? আচ্ছা, সো এখানে আমাদের যদি টার্নস রেশিওগুলো দেওয়া থাকে, আমরা জানি যে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে দুইটা সাইড থাকে, রাইট? একটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড আর একটা সেকেন্ডারি সাইড। সো প্রাইমারি সাইডের ভোল্টেজ, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ যদি দেওয়া থাকে আপনি এখান থেকে যে কোনোটার এনপি বা এনএসটা ক্যালকুলেট করতে পারবেন। অর আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস যেগুলো, এনপি কি প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস, রাইট? আর এনএসটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডের টোটাল নাম্বার অফ টার্নস। সো এগুলো যদি দেওয়া থাকে তার একটা ভোল্টেজ আমাদের দেওয়া থাকলে অপরটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। এগুলো খুবই ইজি ফর্মুলা, যেটা দিয়ে আমরা ছোটোখাটো দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব বা যে কোনো একটা ম্যাথের পোর্শন হিসাবে এটাকে ইউজ করা হয়। তো মেইন কথা হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে আসে, কারোর কি জানা আছে? ইকুয়েশনটা সম্পর্কে কারো কোনো আইডিয়া? ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে যে পড়িয়েছিলাম ওগুলো মনে আছে? আমি একটা শর্ট কোয়েশ্চেন করি, বলেন তো লিকেজ ফ্লাক্স বলতে কি বোঝায়? হোয়াট ইজ লিকেজ ফ্লাক্স? দেখেন, আমরা যখন একটা ট্রান্সফরমারটাকে চিন্তা করব, এটার দুইটা ওয়াইন্ডিংস আছে, তাই না? ওয়াইন্ডিং হলো প্রাইমারি সাইডে একটা, সেকেন্ডারি একটা। এখানে একটা জিনিস মেনশন করা আছে লিকেজ ফ্লাক্স আর একটা মেইন ফ্লাক্স বলা। সো এটাকে অনেক জায়গায় মিউচুয়াল ফ্লাক্সও বলা হয়ে থাকে। ওকে, সো আমার কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট ইজ লিকেজ ফ্লাক্স? লিকেজ ফ্লাক্সটা হচ্ছে ট্রান্সফরমার এমন একটা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা হলো আইদার আপনার প্রাইমারিতে থাকবে অথবা হচ্ছে সেকেন্ডারিতে থাকবে, দুইটার মধ্যে মিউচুয়াল কোনো কানেকশন এখানে থাকবে না। ওকে, সো সবাই এটা একটু নোট করেন। লিকেজ ফ্লাক্স ইন ট্রান্সফরমার রেফার্স টু দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। লিকেজ ফ্লাক্স ইন ট্রান্সফরমার্স refers to the magnetic flux that does not link the primary and secondary windings of a transformer. আচ্ছা, সো আমরা ফার্স্টে হচ্ছে এই যে ইকুয়েশন যেটা দিয়ে শুরু করেছিলাম যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল এ, এটা কিভাবে আসে এই প্রমাণটা দেখব। ওকে, তো আমাদের একদম প্রথম ক্লাসটা একটু রিকল করার ট্রাই করেন যে ফ্যারাডেস ল সম্পর্কে পড়ানো হয়েছিল, রাইট? সো ফ্যারাডেস লর ক্ষেত্রে আমরা যদি ইনডিউসড ইএমএফ এর একটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে চাই, ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু এন ডি ফাই ওভার ডিটি। সবাই ইকুয়েশনটা লিখেন। মুছে দিব এটা? আচ্ছা, লিখে নেন।
আর প্রমাণটা শুরু করার আগে আমি কয়েকটা কনসেপ্ট একটু বুঝিয়ে নেই। প্রাইমারি সাইডে যখন আমরা খেয়াল করছি, প্রাইমারি সাইডে কি আমাদের বোথ লিকেজ ফ্লাক্স অ্যান্ড মিউচুয়াল ফ্লাক্স আছে না? সেমভাবে যদি আমরা সেকেন্ডারি সাইডটাকে কনসিডারেশনে আনি, সেকেন্ডারি সাইডেও কিন্তু আমাদের মেইন ফ্লাক্সও আছে, আবার হচ্ছে লিকেজ ফ্লাক্সও আছে, রাইট? সো এগুলো কিন্তু কম্বিনেশন আকারে থাকে, তাই না? তো আপনি যখন হচ্ছে প্রাইমারি সার্কিটের ক্ষেত্রে ভিপি ক্যালকুলেট করতে যাবেন, তখন আপনাকে এই লিকেজ ফ্লাক্সেরটাও কনসিডার করতে হবে, মিউচুয়াল ফ্লাক্সেরটাও করা লাগবে। সিমিলারলি যখন আপনি সেকেন্ডারি সাইডে ক্যালকুলেশনে যাবেন, সেকেন্ডারি সাইডেও হচ্ছে আপনাকে দুইটাই কনসিডার করেই ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো যদি আমাদের ট্রান্সফরমারটা ওয়েল ডিজাইনড হয়, আপনাদের কি মনে হয় এই লিকেজ ফ্লাক্সের পরিমাণ বেশি হওয়া উচিত না মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণ বেশি হওয়া উচিত? Very good. ট্রান্সফরমারটা যদি ওয়েল ডিজাইনড হয়, ইন দ্যাট কেস মিউচুয়াল ফ্লাক্স ইজ ভেরি গ্রেটার দেন লিকেজ ফ্লাক্স, ঠিক আছে? সরি, এই কনসেপ্টটাও আপনাদের এই প্রমাণ করার সময় কাজে লাগবে। তাহলে ইকুয়েশনটা লিখেন, ফ্রম ফ্যারাডেস ল ইনডিউসড ইএমএফ induced EMF or in short আমরা এটাকে E সাবস্ক্রিপ্টে IND লিখে রিপ্রেজেন্ট করতে পারি, n d∅/dt। এখন যদি আমরা প্রাইমারি সাইডের কথা কনসিডারেশনে আনি, একটু আগে যেটা বললাম যে ফর প্রাইমারি সার্কিট we have to consider both the mutual flux and the leakage flux, so Vp is equal to NP d∅p over dt। এখন এই যে d∅p যেটাকে লিখলাম, একে আবার আমরা দুইটা ভাগে ভাগ করে দিব, সেটা হচ্ছে একটা লিকেজ ফ্লাক্সের জন্য আর একটা হলো আমাদের মিউচুয়াল ফ্লাক্সের জন্য। তাহলে এখান থেকে ইপি প্লাস ইএলপি টি। আচ্ছা, এগুলো সবই সাবস্ক্রিপ্টে আছে, ঠিক আছে? এগুলো আপনাদেরকে পরীক্ষার সময় লিখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে ইকুয়েশনটা ছিল ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে সমীকরণ হচ্ছে n d∅/dt। সো যখন আমরা প্রাইমারি সাইডটাকে কনসিডারেশনে আনবো, এনপি, পি মিনস হচ্ছে প্রাইমারি সাইডে, d∅p ডিভাইডেড বাই ডিটি, দেন এই যে ফ্লাক্সের পরিমাণ যেটা আছে প্রাইমারি সাইডে, যেহেতু বোথ লিকেজ অ্যান্ড মিউচুয়াল দুইটাই কানেক্টেড, সো আমরা এই 5p-টাকে রিপ্লেস করে দিব মিউচুয়াল ফ্লাক্স আর লিকেজ ফ্লাক্সের সমন্বয় আকারে। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এই সেম কাজটাই আমরা আবার যখন হচ্ছে সেকেন্ডারি সার্কিটে ক্যালকুলেশন করতে যাব, একই কাজ করতে হবে, ঠিক আছে? সো কোনো কনফিউশন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আর না থাকলে লিখেন যে এগেইন ফর সেকেন্ডারি সার্কিট VST is equal to NS d∅s over dt। সেমভাবে সেকেন্ডারি সাইডেও যেহেতু আমার লিকেজ অ্যান্ড মিউচুয়াল দুই ধরনেরই ফ্লাক্স আছে, সুতরাং আমি সেকেন্ডারি সাইডের ফ্লাক্সটাকে ভেঙে এই দুইটার মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করব। তাহলে NS d∅m ডিভাইডেড বাই dt প্লাস NS d∅ls ওভার dt। তাহলে একে লেখা যাবে হচ্ছে EST প্লাস ELS d। L মিনস লিকেজ, S দিয়ে বোঝানো আছে সেকেন্ডারি সাইড। এটার জন্য এখন দেখা যাক। আপনি একটু কাজ করবেন, একটু কষ্ট করে, তাহলে ওইটাতে চলে যান, একদম কর্নারের চেয়ারটাতে যান, তাহলে দুইটাই কভার করতে পারবেন। সো স্টেপগুলো মাথায় রাখবেন। প্রথমত আমাদের হচ্ছে ফ্যারাডেস ল থেকে ইনডিউসড ইএমএফ এর যে ইকুয়েশনটা আছে, ইনডিউসড ইএমএফ এর সমীকরণটা আমরা লিখলাম। এই একই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হবে হচ্ছে বোথ ফর প্রাইমারি সার্কিট অ্যান্ড সেকেন্ডারি সার্কিট। আর যে ফ্লাক্সের পরিমাণটা আছে, ফ্লাক্সের পরিমাণটাকে আমরা আবার ভেঙে দুই ধরনের ফ্লাক্স অর্থাৎ মিউচুয়াল ফ্লাক্স আর লিকেজ ফ্লাক্সের সমন্বয় আকারে রিপ্রেজেন্ট করলাম।
আর একটু আগে আপনারা নিজেরাই বলেছেন যে যদি ট্রান্সফরমারটা ওয়েল ডিজাইনড হয়, ইন দ্যাট কেস phi m ইজ ভেরি ভেরি গ্রেটার দেন phi LP, অর্থাৎ মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণটা লিকেজের তুলনায় অনেক বেশি হবে। ওকে, তাহলে লিখেন ফর ওয়েল ডিজাইন ট্রান্সফরমার, for well designed transformer আমাদের মিউচুয়াল ফ্লাক্সটা কি হবে, লিকেজ ফ্লাক্সের তুলনায় অনেক বড় হবে। আচ্ছা, যদি মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণটা লিকেজ ফ্লাক্সের থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা কি ইকুয়েশন এটাকে ইগনোর করতে পারবো না? পারবো। সো আমাদের যে মেইন ইকুয়েশন ছিল, লেটস কনসিডার ইকুয়েশন 1 and 2। তাহলে ইকুয়েশন 1-এ আমি যদি এটাকে ইকুয়েশন 1 দেন, ইকুয়েশন 1টা কি দাঁড়াবে, VPT is equal to NP G phi m over dt। কারণটা কি? কারণ হচ্ছে লিকেজ ফ্লাক্সটা যেহেতু অনেক ছোট, ওই জন্য আমরা এটাকে ইগনোর করতে পারি। ঠিক আছে, তাহলে কি ইকুয়েশন 3 কনসিডার করেন। সিমিলারলি ইকুয়েশন 2 যেটা ছিল, এই 2তেও যদি আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি, এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করলে সমীকরণটা আসবে VST is equal to NS G phi m over dt। এখন দেখেন, এটা আমার ইকুয়েশন 4। যদি 3/4 করে দেই তাহলে কি এই যে d phi m over dt যে টার্মটা আছে এটা ক্যান্সেল হয়ে যাবে না? সবাইকে বুঝতে পারছেন? যদি আমি সমীকরণ 3কে 4 দিয়ে ভাগ করি, আমার এই টার্মটা কি বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি থাকবে, VP divided by VS is equal to NP divided by NS। বোঝা গেল? এই ইকুয়েশনটাই বেসিক্যালি আমাদের ইউজ করা হয়। এটা সমান হচ্ছে A ধরে নেওয়া হয়, তারপরে আমাদের কোয়েশ্চেনে যে ভ্যালু গিভেন থাকে আমরা অল্টারনেটিভটাকে ক্যালকুলেট করে ফেলি। সো এই প্রমাণটা একটু জেনে রাখা বেটার, কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি আমি এরকমভাবে মানে কোয়েশ্চেন প্যাটার্নটা করা থাকে যে ফার্স্টে এটার প্রুফ করতে হবে, দেন এই ইকুয়েশন অ্যাপ্লাই করে আপনাকে ম্যাথ দেওয়া হলো, তখন এগুলো জানা থাকা লাগবে। আর যদি এক্সামে আপনার এই টাইপের প্রমাণ আসে তাহলে অবশ্যই আপনাকে এই ছবিটা ড্র করতে হবে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা আপনি ড্র করবেন, করার পরে হচ্ছে এখানে কোনটা লিকেজ কোনটা মেইন ফ্লাক্স এগুলো শো করবেন, প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং কোর এগুলো সব মেনশন করে দিয়ে তারপরে হচ্ছে ইকুয়েশন লিখে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা কিসের ইকুয়েশন পেলাম? এতক্ষণ ক্যালকুলেট করে হচ্ছে আমরা নাম্বার অফ টার্নসের সাথে, অর্থাৎ এই যে প্রাইমারি সাইডের টার্নস, সেকেন্ডারি সাইড আর ভোল্টেজটা কিভাবে ক্যালকুলেট করা যায় এই ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করলাম। তো সেমভাবে কি আমাদের কারেন্টেরও একটা সমীকরণ আছে না? কারেন্টেরটা কি হয়, এখানে যেমন হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ইকুয়াল টু হলো প্রাইমারি সাইডের টোটাল নাম্বার অফ টার্নস, সেকেন্ডারি সাইডের টোটাল নাম্বার অফ টার্নস। কারেন্টের সময় এই ইকুয়েশনটা অপোজিট হয়, মনে আছে যে আমার উপরে যদি আইপি থাকে নিচে আইএস, তাহলে এখানে হবে কি আইএস ওভার আইপি। তাহলে এই ইকুয়েশনটাকেই এখন আমরা মূলত প্রমাণ করব। এর জন্য একটা সার্কিট আপনাদেরকে ড্র করতে হবে। মুছে দিলাম। ওকে, সবাই একটা ডায়াগ্রাম ড্র করেন। আমি কারেন্টের ডিরেকশনগুলো যেভাবে দিব এক্স্যাক্টলি ওই প্যাটার্নটাই ফলো করবেন। ভিপি মিনস হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ, আইপিটা ফ্লো করবে এই ডিরেকশনে। সেকেন্ডারি সাইডে একটা লোড কানেক্টেড এল,
আর সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা আছে ওইটাকে আমরা VS দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইডের যে নাম্বার অফ টার্নস সেকেন্ডারি সাইডের। সো যখন হলো লেফটেরটাকে আমরা কনসিডারেশনে আনছি, অর্থাৎ প্রাইমারিতে এই ডটেড পাথটা দিয়ে কি কারেন্ট এন্টার করছে না, আর যখন হচ্ছে আপনি সেকেন্ডারি সাইডেরটা কনসিডারেশনে আনছেন, ধরেন আমি এটাকে যদি ডট কনসিডার করি, আনডটেড যেটা ওইটাকে আমি মনে মনে ক্রস ধরে নিলাম, তাহলে এই সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রস দিয়ে কারেন্টটা প্রবেশ করছে, রাইট? সো একটা আরেকটার কি অপোজিট কন্ডিশন না? তো আমরা সাধারণত যেই কাজটা করি, পরীক্ষার সময় এই ক্রসগুলো আপনারা দিবেন না, ঠিক আছে? এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আঁকবো। তো প্রাইমারি সাইডের ক্ষেত্রে কনসিডার করে নেবেন যে কারেন্ট ফ্লোয়িং থ্রু ডট আর পাস করছে কোন রেজিয়ন দিয়ে, ক্রস বা আনডটেড রেজিয়ন যেটা, ঠিক আছে? আর সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে সিম্পলি আমার অপোজিট কন্ডিশনটা হচ্ছে যে কারেন্ট প্রবেশ করছে হচ্ছে আনডটেড রেজিয়ন দিয়ে আর বের হচ্ছে কোনটা দিয়ে, ডট দিয়ে, রাইট? সো এই ধরনের কন্ডিশন যখন হয় তখন আমাদের দুইটা লজিক অ্যাপ্লাই করতে হয়। একটা হচ্ছে আপনার পজিটিভ MMF, আরেকটা হলো নেগেটিভ MMF। MMFটা কী জিনিস সেটা আমি প্রথম দিকের ক্লাসে একবার মনে হয় বলেছিলাম, ম্যাগনেটোমোটিভ ফোর্স। মনে আছে কারো? কে বলতে পারবেন যে হোয়াট ইজ ম্যাগনেটোমোটিভ ফোর্স? এই স্লাইডগুলো আপনাদের পোর্টালে আপলোড করা আছে, ওকে? সো একটু বাসায় এগুলো মাঝে মাঝে রিভিউ করবেন, তাহলে মনে থাকবে। দেখেন, আমরা প্রথম দিকের ক্লাস হচ্ছে ম্যাগনেটিক সার্কিট সম্পর্কে পড়েছিলাম, রাইট? ম্যাগনেটিক সার্কিট ইজ মেড আপ of one or more closed paths containing a magnetic flux. The magnetic flux is usually generated by permanent magnets or electromagnets are confined to the path by magnetic cores. আর এখানে কি কি থাকে? কনসিস্টিং অফ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস কয় ধরনের হয়? 3 ধরনের, তাই না? একটা হচ্ছে ডায়া, একটা প্যারাম্যাগনেটিক, আর একটা হলো ফেরোম্যাগনেটিক। সো এখানে ম্যাগনেটিক কোর যেটা, ম্যাগনেটিক কোর কি দিয়ে তৈরি? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস লাইক আয়রন, although there may be air gaps or other materials in that path. সো এই সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে মানে এলাবোরেটলি আলোচনা করেছিলাম, এখানে জাস্ট একটা শর্ট রিভিউ মতো দেখানো আছে। আমাদের মেইনলি যেটা লাগবে আজকে সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা আবার কি? দ্য অ্যাম্পিয়ার টার্নস অর ইন শর্ট এটাকে AT এভাবে লেখা হয়। A মিনস হচ্ছে অ্যাম্পিয়ার আর T মানে টার্নস যেটা। The respective coils shown in above represent the driving force called magnetomotive force, or in short we can represent it by MMF. আর MMF ইকুয়েশনটা কিভাবে ক্যালকুলেট করা যায়? F is equal to NI। সবাই সমীকরণটা খাতায় নোট করে রাখেন। For calculating magnetomotive force we have to use F is equal to NI, where F represents the magnetomotive force in ampere turns। এগুলো সহ লিখবেন। Where F represents the magnetomotive force in ampere turns, N represents the number of turns in coil, and I represents the current in coil. অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এক একটা কোয়েশ্চেন অ্যান্সার যখন আপনারা লিখবেন তখন একটা পোর্শন হিসেবে এগুলাকে ইউজ করতে হবে, ঠিক আছে? সো মনে করেন আপনাকে আমি কখনোই কোয়েশ্চেনে এভাবে লিখবো না যে হোয়াট ইজ ম্যাগনেটোমোটিভ ফোর্স অর রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ ম্যাগনেটোমোটিভ ফোর্স, এভাবে কিন্তু প্রশ্নগুলো থাকবে না। প্রশ্ন কিভাবে থাকবে? ধরেন এরকম একটা প্রমাণ দেওয়া হলো, ওই জায়গাটাতে আপনাকে এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? কিংবা কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় এই সমীকরণগুলোকে আপনার ব্যবহার করে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো লিখে রাখেন। F is equal to NI, where F is equal to magnetomotive force in ampere turns, N সমান number of turns in coil, and I is equal to current in coil। লেখা আছে? আর যখন হচ্ছে আপনারা এই ম্যাগনেটিক সার্কিটের এইসবগুলো পড়বেন, ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে একটু রিলেট করে পড়েন, ঠিক আছে? তাহলে মনে রাখতে সুবিধা হবে। যেমন আমরা হচ্ছে সার্কিটে পড়তাম না V is equal to IR, আরটা কি ছিল? রেজিস্ট্যান্স, তাই না? তো এখন যে টার্মটা পাবেন সেটা হচ্ছে রিলাকটেন্স। আগে যেরকম পড়তেন রেজিস্ট্যান্স, এখন আসবে হচ্ছে রিলাকটেন্স। রেজিস্ট্যান্সের কাজ কি ছিল? বাধা দিত না, বাধা দেওয়া। তো এখানে রিলাকটেন্সটাও আপনার অনেকটা ওই টাইপেরই বলতে পারেন।
So what is reluctance? Reluctance is a measure of the opposition the magnetic circuit offers to the flux and is analogous to the resistance in an electrical circuit. So electrical circuit এ আমরা যে রেজিস্ট্যান্সটা পড়তাম এখানে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এটা অনেকটা রিলাক্টেন্সের মতো কাজ করবে, ঠিক আছে। আর আমরা রেজিস্ট্যান্সটাকে তো একদম এরকম ভাবে সরাসরি আর লিখে দিতাম, রিলাক্টেন্সটা যখন লিখবেন একটু বাঁকা করে আরটা হবে, ওকে। আচ্ছা, মেইনলি যেটা পড়াচ্ছিলাম তাহলে ওইটাতে আবার একটু ব্যাক করি। আমাদের এখন এইটাকে নিয়ে কাজ করতে হবে। এখানের জন্য আমার যে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইকুয়েশনটা দরকার ছিল ওইটা বোঝাতেই মূলত ওই স্লাইডটাকে আবার ওপেন করেছিলাম। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা কি সমীকরণ দেখলাম যে F is equal to NI, তাই না? সো এখানে যখন আমরা ক্যালকুলেশন করব আমার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কি বোথ ফর প্রাইমারি সার্কিট অ্যান্ড সেকেন্ডারি সার্কিটে নিতে হবে, রাইট? আর প্রাইমারি সার্কিট আর সেকেন্ডারি সার্কিটের ক্ষেত্রে আমরা কি কন্ডিশন দেখলাম যে জাস্ট একটা আরেকটার অপোজিট, এই তো। এখানে হচ্ছে আমার কারেন্টটা কি হবে ডটেড লাইন দিয়ে মানে ডটেড রেজিয়ন দিয়ে পাস করছে এর মধ্যে দিয়ে, আর সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে আমি আনডটেড যেটা আছে ওইখান থেকে কারেন্টটা পাস করছে। তাহলে এই কন্ডিশনগুলো একটু নোট করে রাখেন। Current flowing through dotted আর যদি আনডটেড রেজিয়ন অর ক্রস যেটাকে আমরা বলি এখান থেকে বের হয় তাহলে এখান থেকে ইনডিউসড হবে হচ্ছে পজিটিভ এমএমএফ। আর যদি এর অপোজিট কন্ডিশনটা হয়, আমি বারবার বলছি পরীক্ষায় কেউ এই ক্রসটা দিবেন না, ঠিক আছে, এটা আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে দিচ্ছি। আর যদি এর অপোজিট কন্ডিশনটা হয় তাহলে কি হবে, অবভিয়াসলি পজিটিভ নেগেটিভ এমএমএফ হবে। তাহলে কারেন্ট ফ্লোয়িং থ্রু আনডটেড আর ডটেড দিয়ে যদি লিভ করে তাহলে এখান থেকে আসবে নেগেটিভ এমএমএফ। আচ্ছা, এইটুকু লেখা শেষ হলে আপনারা আমাকে একটা ইকুয়েশন যে দুইটা পাওয়া যাবে ইকুয়েশন দুইটা কি হবে একটু বলবেন। যেমন আপনাদের সামনে এখন দেওয়াই আছে যে F is equal to NI। সো এই প্রাইমারি সার্কিটের রেসপেক্টে অ্যান্ড সেকেন্ডারি সার্কিটের রেসপেক্টে আমার এই ইকুয়েশনের চেঞ্জ কোথায় আসবে বা আমি এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব? প্রাইমারি হলে কি সাবস্ক্রিপ্টে পি দিয়ে দিতে হবে না, আর সেকেন্ডারি হলে হচ্ছে সাবস্ক্রিপ্টে এস দিতে হবে। শুধু কি এতটুকুই যে FP is equal to NP multiplied by IP ফর প্রাইমারি সার্কিট, আর সেকেন্ডারির জন্য FS is equal to NS into IS, ব্যাস এতটুকুই। ভেরি গুড, সাইন চেঞ্জ হবে। সাইন কিভাবে চেঞ্জ করব? ফাইন, আরেকটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যখন প্রাইমারি সার্কিটের মানে ক্ষেত্রে ইকুয়েশনটা লিখবো আমার ইকুয়েশনটা আসবে FP is equal to NP multiplied by IP, আর ইন কেস অফ সেকেন্ডারি যখন আমি ম্যাগনেটোমোটিভ ফোর্সটা ক্যালকুলেট করব সামনে একটা মাইনাস চলে আসবে NS ইন্টু IS। মাইনাসটা কেন আসলো? কারণ এই যে আমরা কন্ডিশনে বলে দিয়েছিলাম যে কারেন্ট যদি ডটেড পাথ দিয়ে এন্টার করে আনডটেড দিয়ে লিভ করে ইন দ্যাট কেস ইট ইনডিউসড পজিটিভ এমএমএফ, আর যদি এর অপোজিট কন্ডিশনটা হয় সেক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে নেগেটিভ এমএমএফ। সো এই নেগেটিভ এমএমএফটা আমরা পাচ্ছি কোন সাইডে? সেকেন্ডারি সাইডের জন্য। তাহলে সেকেন্ডারি সাইডের যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনের আগে আমাদেরকে একটা মাইনাস দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারলেন? তাহলে সমীকরণের আগে টাইটেল দিয়ে নেন যে এমএমএফ ফর প্রাইমারি সার্কিট আর এটা হচ্ছে এমএমএফ ফর সেকেন্ডারি। আচ্ছা, আমরা হচ্ছে যখন কোনো কিছু টোটাল নেট ক্যালকুলেট করতে চাই কি করা লাগে? দুইটার সামেশন নেওয়া লাগে, রাইট? তাহলে আমার বেসিক্যালি এখানে এফপি প্লাস এনএফএস হওয়ার কথা। তাহলে এফপির ভ্যালু কত? এফপি হচ্ছে এনপি আইপি, আর এফএস কত? মাইনাস এনএস আইএস। তাহলে একটা ইকুয়েশন পাওয়া গেল এফ নেট অর্থাৎ টোটালটা
এনপিআইপি মাইনাস এনএসআইএস, এই ইকুয়েশনটাকে একটা বক্স করে রাখেন। লেখা হচ্ছে? আচ্ছা, এই এফ ক্যালকুলেশনের আরেকটা ফর্মুলা আছে। যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স আর রিলাক্টেন্সটাকে কনসিডারেশনে নিয়ে ইকুয়েশনটা লিখতে চাই, সমীকরণটা আসে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ফাই ইন্টু রিলাক্টেন্স। তাহলে এখানে এফ নেট ইজ ইকুয়াল টু আরেকটা ইকুয়েশন লেখা যাবে ফাই মাল্টিপ্লাইড বাই রিলাক্টেন্স। সো এটাকে আরেকটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখেন। লেটস কনসিডার ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2। আচ্ছা, এবার একটু চিন্তা করে বলেন তো, এই রিলাক্টেন্সের ভ্যালুটা যদি আমার একটা ওয়েল ডিজাইন ট্রান্সফর্মার হয় সেক্ষেত্রে কি কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? রিলাক্টেন্স কিন্তু ওয়ান কাইন্ড অফ, আমরা কি বলছি, এটা অপোজিশন, তাই না? মানে বাধা যেটা দেয়, রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। সো আপনার ওয়েল ডিজাইন ট্রান্সফর্মারের ক্ষেত্রে আপনি এই আরএরটা বা রিলাক্টেন্সটাকে কি বেশি রাখতে চাবেন নাকি নেগলিজেবল কম রাখার ট্রাই করবেন? নেগলিজেবল। তাহলে একটা কন্ডিশন লিখেন যে ফর ওয়েল ডিজাইন ট্রান্সফর্মার রিলাক্টেন্স ভ্যালু ইজ ভেরি স্মল। ফর ওয়েল ডিজাইনড ট্রান্সফর্মার the value of reluctance is very small. সো যদি এটা অনেক স্মল হয় আমরা কি করতে পারি? জিরো ধরে নিতে পারি, ইগনোর করা। তাহলে আমার এইটার সাথে মাল্টিপ্লাই করলে এফ নেট ইজ ইকুয়াল টু কত আসবে? জিরো চলে আসবে। তাহলে এই এফ নেট ইজ ইকুয়াল টু যে জিরো আসলো, এটা যদি আমি ইকুয়েশনে 1-এ বসাই দেই তাহলে আমার সমীকরণটা কি আসবে? এনপিআইপি মাইনাস এনএসআইএস ইজ ইকুয়াল টু জিরো, রাইট? হ্যাঁ, তারপরে সাইড চেঞ্জ করে দেন। এনপিআইপি ইজ ইকুয়াল টু এনএসআইএস। তাহলে যদি আমরা ডিভাইড করে দেই তাহলে এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। এই ইকুয়েশনগুলো আপনাদের যখন এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবেন তখন কাজে লাগবে। ওয়ালাইকুম আসসালাম। সবার লেখা হয়েছে? আচ্ছা, আমাদের হচ্ছে এখানে একটা ইকুয়েশন অ্যাপ্লাই করা হয় ম্যাথ সলভ করার জন্য, যে ইজ ইকুয়াল টু 4.44 এফ এন ফাই এম। তো সমীকরণটা কিভাবে আসলো বা এই ইকুয়েশনটাকে আমরা কেন অ্যাপ্লাই করি এটা নিয়ে আমি এখন ইন ডিটেলস ডিসকাস করব। তার আগে আমাকে একটু বলেন তো, ইএমএফ সম্পর্কে কি সবার মনে আছে? লাস্ট ক্লাসগুলোতে যে পড়ানো হয়েছিল ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে, মনে আছে?
দেখেন আমি জাস্ট একটা রিভিউ করার জন্য এখানে টোটালটা একটা সামারি লিখে রেখেছি যে ইন আ ট্রান্সফর্মার সোর্স অফ অল্টারনেটিং কারেন্ট ইজ অ্যাপ্লাইড টু দ্য প্রাইমারি উইন্ডিং ডিউ টু দিস দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি উইন্ডিং কল্ড অ্যাজ ম্যাগনেটাইজিং কারেন্ট produces alternating flux in the core of a transformer. ওই জাস্ট যে অ্যানিমেটেড ভিডিওগুলো দেখিয়েছিলাম না যে কিভাবে হচ্ছে আপনার এই যে অল্টারনেটিং ফ্লাক্সগুলো তৈরি হয় বা ম্যাগনেটাইজিং কারেন্টটা ইনডিউসড হচ্ছে ওইগুলো একটু রিলেট করার ট্রাই করেন। This alternating flux get linked with the secondary winding and because of this phenomena of mutual induction and EMF get induced in the secondary winding. কি হয়েছিল এখানে যে এই যে একটা মিউচুয়াল ইন্ডাকশনের যে ফেনোমেনা আছে ওইটার জন্য আমাদের একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হয়েছিল কোন সাইডে সেকেন্ডারি সাইডে রাইট সো ম্যাগনিটিউড অফ দিস ইনডিউসড ইএমএফ ক্যান বি ফাউন্ড বাই ইউজিং দ্য ফলোয়িং ইএমএফ ইকুয়েশন অফ দ্য ট্রান্সফরমার তাহলে কোন ইকুয়েশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি ওইটাই এখন আপনাদেরকে দেখাবো সো ফার্স্ট অফ অল আমরা যখন এই সাইকেলটাকে নিয়ে একটু আগে চিন্তা করি এই সাইকেলের ক্ষেত্রে ফাইএমটা আপনার হাইয়েস্ট পিকে আছে কতর জন্য T/4 এর জন্য না মানে কোয়াড্রের মধ্যে যখন আছে কোয়াড্রেটিক বা কোয়াড্রেটিক ফরম্যাটের জন্য আপনার ফাইএমটা হাইয়েস্টে আছে যখন আপনি T/2 কনসিডার করছেন তাহলে এটা কোন পজিশনে চলে আসছে 0-তে রাইট আবার এই দিকে যখন যাচ্ছে তখন হচ্ছে নেগেটিভে টিতে আসলে আবার হচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে আমরা এই φm এর ভ্যালুটা আপনাকে কি বলতে পারি যে কোয়ার্টারে যখন আছে এই কোয়ার্টার সাইকেলের ক্ষেত্রে আমাদের পিক ভ্যালুতে রিচ করছে সবার কি একটা ইকুয়েশন মনে আছে টাইম পিরিয়ডের সাথে হলো ফ্রিকোয়েন্সির যে একটা রিলেশন ছিল 1/f অর্থাৎ হচ্ছে আমাদের যে পর্যায়কাল বা টাইম পিরিয়ডটা ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্তানুপাতিক ইনভার্সলি প্রপোর্শনাল সো ওইখান থেকে একটা সমীকরণ পাওয়া যায় যে t is equal to 1/f তাহলে প্রথম দিকে ইকুয়েশনগুলো সবাই একটু নোট করে নেন কারণ এই যে φm এর যে সমীকরণটা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর এটা আপনার ক্যালকুলেশনের সময়ও দরকার লাগে ম্যাথমেটিক্যাল প্রবলেমে আর ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায় এক সেকেন্ডে কতগুলো পূর্ণ সাইকেল সম্পন্ন হয় তাহলে ফ্রিকোয়েন্সিটাকে কি আমরা আরেকভাবে সাইকেল পার সেকেন্ড বলতে পারি বলা যায় না তাহলে এই ইউনিটগুলো কেন বলে রাখছি যখন আপনারা ম্যাথ করতে যাবেন স্ট্রেট ফরওয়ার্ড 50 হার্টজ না বলে 50 সাইকেল পার সেকেন্ড বলা থাকতে পারে সো বেসিক্যালি দুইটা সেমই টার্ম হোয়াট ইজ 50 হার্টজ ওই মানে 50 হার্টজটা তাই হচ্ছে আমার 50 সাইকেল পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো একটু নোট করে নেন এত কিছু লেখার দরকার নেই n1 n2 আপনারা অলরেডি জানেন যে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি উইন্ডিং নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি এগুলো আপনারা জানেন শুধুমাত্র φm থেকে লেখা স্টার্ট করেন φm রিপ্রেজেন্টস দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর আর φm এর ইকুয়েশনটা কি φm সমান হচ্ছে b মাল্টিপ্লাইড বাই a আর এত এক্সপ্লেনেশন লেখা দরকার নেই এগুলোতে আমি বুঝিয়ে দিলাম যে দ্য ফ্লাক্স রাইসেস সাইনোসয়েডালি টু দ্য ম্যাক্সিমাম ভ্যালু এট φm from 0 it reaches to the maximum value in 1/4 of the cycle for example t/4 second where t represents the time period of the sine wave of the supply আর t is equal to কি 1/f এগুলো এত ডিটেলসে লিখতে হবে না এখন পরীক্ষার সময় যদি আসে তখন লিখেন আর আমরা যখনই কোনো কিছুর এভারেজ ক্যালকুলেট করতে যাই এভারেজ ক্যালকুলেশনের সময় কি করতে হয় সময় দিয়ে ডিভাইড করে দিতে হয় মনে আছে সবার তাহলে যখনই আমরা এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কনসিডারেশনে আনবো তাহলে φmটাকে t/4 দিয়ে ডিভাইড করতে হবে তাহলে আমি শুধুমাত্র t দিয়ে ডিভাইড না করে t/4 কেন করলাম কেউ বলতে পারবেন
পিক ভ্যালুতে, কারণ এই টি নিলে তো আমার এটা 0 পয়েন্ট, তাই না? সো আমি এই 0 দিয়ে ডিভাইড করে তো কোনো কিছু ক্যালকুলেশনই করতে পারবো না। তাহলে আমরা যখন এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ক্যালকুলেট করতে যাব, যেটার জন্য পিক ভ্যালুটা পাওয়া গেল, অর্থাৎ এই T/4 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। আর টিটাকে আবার রিপ্লেস করে দেওয়া হয়েছে 1/f দিয়ে। সুতরাং ফাইনাল ইকুয়েশনটা যদি আপনি ক্যালকুলেট করেন এমন আসবে যে φm ডিভাইডেড বাই 1/4f, তাহলে একে যদি আমরা উপরে নিয়ে যাই 4f φm, ঠিক আছে? এই যে তাহলে এখান থেকে আবার কি পাওয়া যায়, ইনডিউসড ইএমএফ পার টার্ন ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পার টার্ন। আমি সময় দিব, আগে একটু বুঝিয়ে নেই। তো আমার ইকুয়েশন কোনটা আসলো, ইকুয়েশন আসলো হচ্ছে 4f φm এর। আর একটা সমীকরণ আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে ফর্ম ফ্যাক্টরের সাথে আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালুর একটা রিলেশন আছে। তাহলে ফর্ম ফ্যাক্টরটা বেসিক্যালি কি, দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু অ্যান্ড এভারেজ ভ্যালু। সো আরএমএস ভ্যালুটাকে আমরা যদি এভারেজ ভ্যালু দ্বারা ডিভাইড করি, ওইখান থেকে ফর্ম ফ্যাক্টর পাওয়া যায়। আর এই মানটা কি কেউ জানেন, সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর যে 1.11, এরও একটা আলাদা প্রমাণ আছে, ওইটাও এখানে ইনক্লুড করলে জিনিসটা অনেক বড় হয়েছে, তো দেখে আমি ওইদিকে যাই নাই। এই 1.11 কিন্তু এটা একটা ফিক্সড ভ্যালু। ফিক্সড ভ্যালু কীভাবে আসে, ওইটাকেও আবার আলাদাভাবে ক্যালকুলেট করে বের করা, ঠিক আছে? সো আপাতত আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ফর্ম ফ্যাক্টর অফ আ সাইন ওয়েভটা একটু মাথায় রাখার ট্রাই করবেন যে দ্যাট ইজ 1.11। তাহলে এই সমীকরণে আমি যদি ভ্যালুগুলোকে ইনপুট দিয়ে দেই, আমার টোটাল কি ক্যালকুলেশন করা সম্ভব। আরএমএস ভ্যালু ইএমএফ পার টার্ন আমরা ক্যালকুলেশন করতে গেলে আমার কি লাগছে, একটা লাগছে হচ্ছে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু, আরেকটা লাগবে এভারেজ ইএমএফ পার টার্ন। তাহলে এভারেজ ইএমএফ পার টার্ন তো আমরা একটু আগেই ক্যালকুলেশন করেছিলাম 4f φm, ওর সাথে যদি আমি ফর্ম ফ্যাক্টর 1.11কে গুণ করে দেই, তাহলে আপনার ফাইনালি যে ইকুয়েশনটা পাওয়া যাবে। এখন এই ইকুয়েশন আবার দুইভাবে হবে। কেন দুইভাবে হবে, একবার হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের জন্য, আরেকবার হচ্ছে সেকেন্ডারির জন্য। তারপরে এই দুইটার রেশিও করে দিলে আমরা হচ্ছে ফাইনাল এই ইকুয়েশনটা পাবো। তো অঙ্ক সলভ করার সময় আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ইজ ইকুয়াল টু 4.44 f n φm, এটা ডিরেক্ট অ্যাপ্লাই করা লাগবে। গতদিন আমাকে ক্লাসে রেগুলার ব্যাচের একজন জিজ্ঞেস করেছিল যে ম্যাডাম এই অঙ্ক করার সময় কি আমাদের 4.44টা ফিক্সড থাকবে সব সময় নাকি চেঞ্জ হবে? তা আপনাদের মনে কি কারো এমন কোয়েশ্চেন আছে? এটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ আমরা তো এতক্ষণ এইগুলাই ক্যালকুলেট করলাম, রাইট? এই 4টা কোথা থেকে এসেছিল, এই যে আমার এইখানে যে পিক ভ্যালুটা ছিল T/4 এর জন্য, এখান থেকে মূলত ক্যালকুলেশন করে 4 এসেছিল। আর 1.11টা আবার কোথা থেকে পেলাম, 1.11 তো আমার ফিক্সড ফর্ম ফ্যাক্টর অফ আ সাইন ওয়েভ। সো ওইটাকে যখন আমি মাল্টিপ্লাই করছি ওইখান থেকে আসছে 4.44। তাহলে আপনার অঙ্কে যে ডেটাই দেওয়া থাক, ইকুয়েশনে তো আমার কোনো চেঞ্জ আসবে না, তাই না? ইকুয়েশনে চেঞ্জ আসবে বলতে কি, ভ্যালুগুলো আমি জাস্ট বসাবো। ধরেন কোনো এক জায়গায় হচ্ছে φm এর এক ধরনের মান দেওয়া আছে বা n এর মান দেওয়া আছে, ক্যালকুলেট করতে হবে, এভাবে হচ্ছে মানগুলো বসানো। তো এই স্লাইডটা আমি আপলোড করে দিব, ডিটেলস কাউকে লিখতে হবে না, শুধু ইকুয়েশনগুলো একটু নোট করে রাখেন, কারণ অঙ্ক সলভ করার সময় আপনাদেরই কাজে লাগবে। আচ্ছা, একটা খুবই ইজি ম্যাথ দিয়ে স্টার্ট করি। প্রথমে একটা কোয়েশ্চেন লিখেন, ডিটারমাইন দ্য পিক ভ্যালু অফ সাইনোসয়েডাল ফ্লাক্স ইন আ ট্রান্সফর্মার কোর। Determine the peak value of a sinusoidal flux
in a transformer core that has a primary 200 turns, that has a primary of 200 turns and is connected to a 240 volt 60 hertz 50 kVA source. আচ্ছা, এক্সামের সময় নট নেসেসারি যে ডেটা আপনার দেওয়া আছে সবগুলোকেই হলো অঙ্ক করার জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? একটা দুইটা এক্সট্রা ডেটা থাকতে পারে, যেমন এই ম্যাথটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ডিটারমাইন দ্য পিক ভ্যালু অফ আ সাইনোসয়েডাল ফ্লাক্স ইন আ ট্রান্সফর্মার কোর দ্যাট হ্যাজ আ প্রাইমারি অফ 200 টার্নস and is connected to a 240 volt 60 hertz 50 kVA source. এই যে 50 kVA সোর্স যেটা লিখেছি এটা কি কোনো কাজে লাগবে? এখানে লাগবে না। সো যদি কোনোটা অ্যাপ্লাই করতে না হয় আপনি ইউজ করবেন না, অসুবিধা নাই, ঠিক আছে? অ্যাডিশনাল ডেটা থাকতেই পারে এক্সামে। তাহলে এটা ক্যালকুলেশন করেন তো, কোনটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে না এটার জন্য না, এখন দেখা যায়? আচ্ছা, ক্যালকুলেটর আছে কয়জনের সাথে? যারা আজকে ক্যালকুলেটর নিয়ে এসেছেন তারা আইডির পাশে একটা করে স্টার মার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে? আর সবার আগে যে শেষ করতে পারবেন অঙ্কটা সে 2টা স্টার দিবেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। ইকুয়েশন অ্যাপ্লাই করে, হ্যাঁ না হয় নাই, 5xটা বের করা লাগবে। ইকুয়েশন তো আপনাদের সামনেই আছে, ইজ ইকুয়াল টু, যেহেতু প্রাইমারি সাইডের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করছি তাহলে ইপি সমান ই সাবস্ক্রিপ্টে পি ইজ ইকুয়াল টু 4.44 এফ এন পি ফাই এম। তাহলে ফাই এমটাকে বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে এখানে। ফাই এম লিখতে পারেন অথবা ম্যাক্সও লিখতে পারেন। 200 টার্নস, এটা কি এনপি, রাইট? তাহলে এনপি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 240 ভোল্টে। তাহলে আপনার ইপি এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 60 হার্টজ। তাহলে ইকুয়েশনে বসাই দেন, দিয়ে ফাই ম্যাক্স যেটা আছে এটা বের করেন। না, ক্যালকুলেশন করে রেজাল্ট বের করতে হবে।
অ্যান্সার ঠিক হয় নাই, ক্যালকুলেশনটা আরেকবার করুন। আচ্ছা, আপনারা ইকুয়েশনে সাইড চেঞ্জ করার সময় ভুল করছেন কেন? এখানে 5x যদি আপনি বের করতে চান, 5x ফাইন্ড আউট করতে গেলে কি করতে হবে? এদের সবাইকে এই সাইডে নিয়ে গেলে ডিভাইড করে দিতে হবে না? তাহলে ইকুয়েশনটা আসবে হচ্ছে ই সাবস্ক্রিপ্টে পি ডিভাইডেড বাই 4.44 এফ এন পি। ওনারটা ভুল হয়েছে, ডিরেক্ট 4.5 আসে, এটা মিলি ওয়েবার হবে ম্যাম, মিলি ওয়েবার। হ্যাঁ, আর ওয়েবারে নিলে আসবে 10⁻³ ঠিক আছে, ওকে 4. ঠিক আছে। তাহলে চার্জার ভ্যালু বসিয়ে দিলে এটা আসবে হলো 4.5 × 10⁻³ ওয়েবার। প্রথম 5 জন আপনাদের আইডির পাশে স্টার দিয়ে রাখবেন। আচ্ছা, হোমওয়ার্কের জন্য একটা ম্যাথ লিখেন, এটা মুছে দিব। হ্যাঁ 15 kVA 2400-240 volt 60 Hz transformer has a magnetic core of 50 centimeter square cross section and a mean length of 66.7 centimeter. The application of 2400 volt causes a magnetic field intensity of 450 ampere turn per meter RMS and a maximum flux density of 1.5 Tesla. Determine number A, the turns ratio, number B, the number of turns in each winding, আচ্ছা, এই পি নাম্বারটা যখন ক্যালকুলেট করতে যাবেন দেখে মনে হচ্ছে খুব সহজে আমরা বের করতে পারবো যে না নাম্বার অফ টার্নসটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে, বাট মেইনলি হলো এখানে স্ট্রেট ফরওয়ার্ড ডেটা দেওয়া নাই। ঠিক আছে, আপনাদের ম্যাক্সিমাম ফ্লাক্সের যে ইকুয়েশনটা আছে 5max = b মাল্টিপ্লাইড বাই a, ওই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে প্রথমত হচ্ছে 5max-এর ভ্যালুটা বের করতে হবে। করার পরে এই যে একটু আগে যে সমীকরণটা দেখালাম যে E = 4.44 f n 5max, ওই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে ইপিটা আবার এনপি বের করে আনতে হবে, তারপরে দুইটার রেশিও করতে পারবেন। ঠিক আছে, এই 2 নাম্বারটা সলভ করার সময় একটু ঠান্ডা মাথায় করবেন, কারণ এখানে যে ডেটাগুলো আছে ম্যাক্সিমামই আপনাকে ইউজ করতে হবে। আর এই যে 66.7 বা 50 সেন্টিমিটার স্কোয়ার কিছু এডিশনাল না, 66.7 এটা একটা এডিশনাল ডেটা দেওয়া আছে, এটা হয়তো লাগবে না। দেখতে পাচ্ছেন না?
2400 volt causes a magnetic field intensity of 450 ampere turn per meter. So আমি প্রথম দিকে বলি 15 kVA 2400/240 volt 60 Hz transformer has a magnetic core of 50 centimeter square cross section and a mean length of 66.7 centimeter. The application of 2400 causes a magnetic field intensity of 450 ampere turn per meter RMS and a maximum flux density of 1.5 Tesla. You have to calculate the number of the turns ratio and the number of turns in each winding. দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে। The number of turns in each winding. A the turns ratio. The number of turns in each winding. লেখা হচ্ছে আচ্ছা, তাহলে আজকের এই টোটালটাকে একবার একটু সামারি করে দেই। প্রথমত হচ্ছে আপনাদের এই দুই ধরনের প্রমাণ দেখানো হয়েছে, ওইটার জন্য কি কি দরকার ছিল, যে প্রাইমারি আর সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ফ্লাক্স থাকে, একটা হচ্ছে লিকেজ ফ্লাক্স আর একটা হলো মিউচুয়াল ফ্লাক্স। তো লিকেজ ফ্লাক্সটা হচ্ছে প্রাইমারি সাইডেও থাকে, সেকেন্ডারি সাইডেও থাকে, বাট এরা ইন্টারকানেক্টেড থাকে না। আর লিকেজটা বা মেইন ফ্লাক্সটা বা মিউচুয়াল ফ্লাক্সটা কি দুইটার মধ্যেই যেটা হচ্ছে কানেক্টেড থাকে। তো যখন আমরা ক্যালকুলেশন করতে গেলাম, ক্যালকুলেশন করার সময় আমাকে দুইটাকেই কনসিডারেশনে আনতে হয়েছিল। সো ফার্স্ট অফ অল ফ্যারাডেস ল থেকে আমরা ইনডিউসড ইএমএফ এর যে ইকুয়েশনটা আছে ওইটা অ্যাপ্লাই করলাম বোথ ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সার্কিট। ওখানে হচ্ছে যে ফ্লাক্সের পরিমাণটা ছিল ওই ফ্লাক্সটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দুইটার সামেশনই মূলত আমার মেইন ফ্লাক্সটা ছিল। তাহলে দুইটার সামেশন করা হলো কোন দিকে, প্রাইমারি সাইডের জন্য, সেকেন্ডারি সাইডের জন্য। করার পরে যেহেতু হচ্ছে একটা ওয়েল ডিজাইন ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণটা লিকেজ ফ্লাক্সের তুলনায় অনেক বেশি আসে, ওই জন্য আমরা লিকেজ ফ্লাক্সটাকে কনসিডারেশনে আনি নাই বা এটা টেন্ডস টু 0 ধরে নিয়েছিলাম। আচ্ছা, একটা জিনিস এখানে বলা হয় নাই, আমরা কিন্তু যখন মেইন প্রমাণ শেষ করব VP/VS কে সরাসরি হচ্ছে NP/NS লিখতে পারি না, ঠিক আছে, আমাদেরকে এই সিম্বলটা ইউজ করতে হয়। কেন করতে হয়? কারণ হলো আমরা এটাকে টেন্ডস টু 0 ধরে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা 0 না, রাইট? সো আমরা সরাসরি এই দুইটা যে সমান এটা বলতে পারবো না, কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যখন আমরা করি তখন সুবিধার্থে এটাকে আমরা ইকুয়াল ধরে নেই, ঠিক আছে? সো যদি প্রমাণ আসে পরীক্ষায় আপনাদেরকে শুরুতে এই সাইনটা ইউজ করতে হবে, তারপরের লাইনে যে আপনি ইকুয়াল সাইনটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। বোঝা গেল? আচ্ছা, আর যখন কারেন্টের ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেট করতে গেলাম, দেখা গেছে যে প্রাইমারি সাইডে কারেন্টটা এন্টার করছে হচ্ছে ডটেড পাথ দিয়ে, আর সেকেন্ডারি সাইডে কারেন্ট এন্টার করে হচ্ছে আনডটেড পাথ, বা যেটাকে আমরা সুবিধার্থে ক্রস দিয়ে নিয়েছিলাম। তো দুইটার জন্য দুই ধরনের এমএমএফ ইনডিউসড হয়। প্রাইমারি সাইড থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে পজিটিভ এমএমএফ, সেকেন্ডারি সাইড থেকে পাওয়া গিয়েছিল হচ্ছে নেগেটিভ এমএমএফ। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটা ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইকুয়েশনটা ছিল F is equal to NI।
তাহলে আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বোথ ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সার্কিটের জন্য দুইটা ইকুয়েশন পেয়েছিলাম। এখন ইকুয়েশনগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, প্রাইমারিটাকে আমরা প্লাস দিয়ে করেছি কারণ যেহেতু এখানে ডিরেকশনটা কি হয়েছিল, ডিরেকশন ডট দিয়ে এন্টার করেছিল, আর সেকেন্ডারিটা যেটা ছিল এটা রিভার্স কন্ডিশন হওয়ায় আমরা এটাকে মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। ওইখান থেকে আপনাকে আবার নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা ছিল ওইটা ক্যালকুলেট করতে হয়েছে, ঠিক আছে। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্যালকুলেশনের আরেকটা যে ইকুয়েশন ছিল এটা কি, এফ নেট ইজ ইকুয়াল টু ফাই মাল্টিপ্লাইড বাই রিলাক্টেন্স। তো যেহেতু এখানে আমরা ওয়েল ডিজাইন ট্রান্সফরমারটাকে কনসিডার করি, সো রিলাক্টেন্সটাকে আমরা বেসিক্যালি ইগনোর করে দিই বা জিরো ধরি। তো জিরো ধরার পরে আমাদের ফাইনাল যে ইকুয়েশন আইপি বাই আইএস সমান এনএস বাই এনপি, ওই ইকুয়েশনটাকে পাওয়া গেল। ওকে, নেক্সট হচ্ছে যেটা দেখালাম এই যে প্রমাণটা, সেটা হচ্ছে ইএমএফ ইকুয়েশন অফ দ্য ট্রান্সফরমার। সো হাউ টু ক্যালকুলেট দ্য ইএমএফ ইকুয়েশন অফ আ ট্রান্সফরমার, এর জন্য আমাদের একটা সাইকেল কনসিডার করতে হবে। এই সাইকেলের ক্ষেত্রে দেখা গেছে যে ফার্স্ট কোয়ার্টার যেটা ছিল এখানটাতে আমার ফাই এম এর ভ্যালুটা ম্যাক্সিমাম, টি হাফের জন্যও জিরো, টি এর ক্ষেত্রেও হচ্ছে জিরো। তো টাইম পিরিয়ডের সাথে আবার ফ্রিকোয়েন্সির যে রিলেশন ওইটাকে অ্যাপ্লাই করে আমরা ফাইনাল ইকুয়েশনটাকে বের করেছিলাম। তো কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? এগুলো একটু বাসায় ভালো করে দেখেন, এক্সামের জন্য কিন্তু সবগুলোই লাগবে আপনাদের।